আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই। পুত্র মাসুদ সাঈদী এমপির দাবি, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে পিজিতে হাসিনা ও খুনি চিকিৎসকরা হত্যা করেছে। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। মৃত্যুর একদিন আগে 2023 সালের 13 আগস্ট কাশিমপুর কারাগার থেকে মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে পিজি হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি ছিলেন প্রাণবন্ত, অথচ তাকে কথিত চিকিৎসা দেওয়ার কোনো পর্যায়ে তার পরিবারের সাথে যোগাযোগ না করে ও তাদেরকে দেখা করতে না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজিরবিহীন পাহারার মধ্যে তার মৃত্যুর সংবাদ জানানো হয়। এ বিষয়ে আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী এমপি মাওলানা সাঈদীর মৃত্যু সেদিন হাসপাতালে যা হয়েছিল শিরোনামে প্রায় 29 শব্দে পূর্বাভার ঘটনার বেদনাবিদুর বর্ণনা দিয়েছেন। মাসুদ সাঈদীর এই বর্ণনা 21 আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করেছে। মাসুদ সাঈদীর দাবি, ভারতের পোষ্যদল আওয়ামী লীগ ও তাদের গোলাম শেখ হাসিনা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে কথিত যুদ্ধাপরাধের সাজানো বিচারের নামে বিচারিক হত্যা করতে চেয়েছিল, কিন্তু তা না পেরে চিকিৎসার নামে হত্যা বা মেডিকেল কিলিংয়ের পথ বেছে নেয়। চিকিৎসার নামে পিজি হাসপাতালে এনে আল্লামা সাঈদীর এই নিষ্ঠুর মেডিকেল কিলিংয়ের বিবরণ শুনুন মাসুদ সাঈদীর বর্ণনায়। 13 আগস্ট 2023 আসরের সময় আমার ফোন বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন সালাম দিয়ে বললেন, ভাই, স্যারকে একটা অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মোবাইল কলদাতা কাশিমপুর কারাগারের রক্ষী তার কি হয়েছে, কেন হাসপাতালে নেওয়া হচ্ছে, কখন নিয়ে গেছে এ ব্যাপারে কিছুই জানাতে পারলেন না। আব্বাকে ঠিক কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানার জন্য আমি এরপর হন্যে হয়ে কারাগারে পরিচিত কর্মকর্তাদের একের পর এক ফোন করতে থাকলাম, কিন্তু কোথাও আব্বাকে আনার খবর পেলাম না। আমি আমাদের পরিবারের লোকজন এবং শুভাকাঙ্ক্ষীরা মিলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও পিজি হাসপাতাল সম্ভাব্য এই 3টি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে থাকলাম, কিন্তু কোথাও আব্বাকে নিয়ে আসার খবর পেলাম না। অবশেষে রাত 10টার কিছু সময় পার হতে আমরা জানতে পারলাম আব্বাকে শাহবাগের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বাকে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষের ভিড় জমতে থাকে হাসপাতালের সামনে। রাত 11টার দিকে অ্যাম্বুলেন্সের আওয়াজ ভেসে এলো পিজির মূল গেটের দিক থেকে, সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল বহর। অ্যাম্বুলেন্স সোজা পিজি হাসপাতালের ডি ব্লকের ইমার্জেন্সির সামনে গিয়ে থামলো। সবাই দৌড়ে সেখানে হাজির হওয়ার চেষ্টা করলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে দিল আমাদের সবাইকে। গাড়ির দরজা খুলল, দুজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাঁধে ভর করে আব্বা নামলেন। মেহেদি মাখানো লাল দাড়িতে আব্বার চেহারাটা খুব মায়াবী লাগছিল। দুজনের কাঁধে ভর করে নেমেই স্বভাবসুলভ ভঙ্গিতে কাউকে আগে সালাম দেওয়ার সুযোগ না দিয়ে তিনি হাত নেড়ে সবার উদ্দেশ্যে বললেন, মুহূর্তের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। গভীর রজনীতে হাসপাতাল কাঁপিয়ে জনতা সমস্বরে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আব্বার মুখে তখন সেই ভুবনকারা হাসি। আব্বাকে হাসপাতালে নিয়ে আসার আগেই হাসপাতাল জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে আমি ভীষণ অবাক হয়েছি। আব্বাকে হাসপাতালে নিয়ে আসার আগেই হাসপাতাল জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম। আর আব্বার গাড়ি যখন হাসপাতালে এসে পৌঁছালো তখন পুরো গাড়িটিকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ফেললো। তবু এই অবস্থার মধ্যে আমি আব্বার দিকে এগিয়ে গেলাম। আমাকে এক প্রকার ধাক্কা দিয়েই আব্বার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো। ওদের আচরণে আব্বা ভীষণ কষ্ট পেলেন, ধমকের সুরে প্রতিবাদ করলেন, আমাকে কাছে আসতে দিতে বললেন, কিন্তু কোনো কথাই তারা শুনল না। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ভীষণ তাড়াহুড়া লক্ষ্য করলাম। ওদের রুক্ষ আচরণে আমি হতবাক হলাম। তবু ভাবলাম, থাক, হাসপাতালে যখন আব্বাকে এনেছে আজকের রাতটা যাক, আগামীকাল হয়তো ইনশাল্লাহ আব্বার সঙ্গে দেখা করব, কথা বলবো আর আব্বার শারীরিক অবস্থার বিস্তারিত জেনে নেব। কিন্তু কে জানতো
আব্বার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া বা আব্বার সঙ্গে দেখা করার আগামীকাল আমার জীবনে আর কোনো দিনই আসবে না। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে দ্রুত আব্বাকে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। তারা ভেতরে ঢুকেই ডি ব্লকের মূল গেট বন্ধ করে দিল। আমি পাগলের মতো পেছন পেছন ছুটছিলাম ইমার্জেন্সির দিকে, কিন্তু ঢুকতে পারলাম না। ইমার্জেন্সির চেক আপ প্রক্রিয়ায় সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এর ফাঁকে আব্বার সঙ্গে কোনো ধরনের আলাপ কিংবা খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগই তারা আমাকে দিল না। ইমার্জেন্সি রুমে নেওয়ার কিছুক্ষণ পর সেখানে পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদ এলেন। তার সঙ্গে এলেন পিজি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান। তারা কেউই আমাদের পরিচিত নন। তারা ইমার্জেন্সি রুমের বন্ধ দরজার ভেতরে কি আলোচনা করলেন আর কি সিদ্ধান্ত নিলেন তা আমি বা আমরা জানতেই পারলাম না। তাদের তো উচিত ছিল এই আলোচনা করার সময় রোগীর সন্তান হিসেবে আমাকে বা আমাদের পরিবারের কাউকে সঙ্গে নিয়ে আলোচনা করার, আমাদের বিস্তারিত জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু তারা তা করেননি। শুধু তাই নয়, আব্বার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কোনো কিছু না জানিয়েই ইমার্জেন্সি রুম থেকে তারা বেরিয়ে যান। বাইরে দেশের প্রায় সব ইলেকট্রনিক প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা আব্বার শারীরিক অবস্থা জানার জন্য অপেক্ষায় ছিলেন। তারা রুম থেকে বের হতেই সাংবাদিকরা ওই দুজন চিকিৎসককে ঘিরে ধরলেন। ডাক্তার এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের ব্রিফ করা শুরু করলেন। তখন জানতে পারলাম তারা চিকিৎসক এবং তাদের দুজনকে আব্বার চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক্তার এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের বললেন, দেলোয়ার হোসাইন সাইদি আমার অধীনে কার্ডিয়াক এমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। বর্তমানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রাথমিক ইসিজিতে ওনার হার্ট অ্যাটাক পাওয়া গেছে। এর আগে ওনার হার্টে রিং পরানো হয়েছিল। ধারণা করা হচ্ছিল তার পিসিআই বা প্রি কিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন লাগবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে রোগীকে এনজিওগ্রাম করে রিং বসানোর প্রয়োজন হতে পারে। তবে বুকের ব্যথা কমে যাওয়ায় আপাতত পিসিআই লাগবে না বলে মনে হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো সুস্পষ্ট মন্তব্য করা যাচ্ছে না। তাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখছি। প্রিয় দর্শক, সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং শেষ হলে ডাক্তার এস.এম. মোস্তফা জামানের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। তাকে আমি আমার পরিচয় দিলাম। সোজা সাপটা জানতে চাইলাম, আপনি বলেছেন আমার আব্বার হার্ট অ্যাটাক হয়েছে। যদি তাই হয় তাহলে আপনারা এখনো তার এনজিওগ্রাম করছেন না কেন? কেন সময় নষ্ট করছেন? ডাক্তার এস.এম. মোস্তফা জামান জবাবে বলেন, ঠিক এই মুহূর্তে আপনার আব্বার বুকে ব্যথা নেই, তাই এনজিওগ্রাম না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তখন না বুঝলেও এখন বেশ বুঝতে পারছি। তাদের রিপোর্ট অনুযায়ী আব্বার হার্ট অ্যাটাক হলেও ডাক্তাররা আব্বার প্রাইমারি পিসিআই অর্থাৎ সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম কেন করলো না? কেন তার মতো বিশ্ববিখ্যাত একজন মানুষের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করলো না? কেন হাসপাতালে এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল? কেন একটিবারের জন্য আমাকে আব্বার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি? কেন আব্বার শারীরিক অবস্থা সম্পর্কে আমাকে একটুও জানতে দেওয়া হয়নি? তা এখন বেশ বুঝতে পারছি। পিজির চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন প্রাথমিক চেকআপের পর আব্বাকে সিসিইউতে স্থানান্তর করবেন। আমরা রুমের সামনে অপেক্ষমান। হঠাৎ রুমের দরজা খুলে গেল। আব্বা হুইল চেয়ারে ঠিক দরজার দিকে মুখ করেই বসা ছিলেন। সামনেই আমরা কয়েকজন দাঁড়ানো। দরজা খোলার সঙ্গে সঙ্গে আব্বা আমাকে আর আমার ছোট ভাই নাসিমকে দেখে এক অমায়িক হাসি দিলেন। আমাদের দেখে আব্বা কতটা তৃপ্ত হলেন তা আমি তার মিষ্টি হাসি দেখেই অনুমান করতে পেরেছিলাম। আব্বা ভরসা পেলেন তার সন্তানরা তার কাছেই আছে, তার পাশেই আছে। সিসিইউ রুমের দরজা মিলিয়ে গেল। আব্বা আমাদের চোখের অন্তরালে চলে গেলেন। আব্বা দুনিয়ার অন্তরালে যাওয়ার আগ মুহূর্তে এভাবেই আমাদের চোখেরও অন্তরালে চলে গেলেন। এই যে যাওয়া, এটাই শেষ যাওয়া, এটাই শেষ দেখা। এরপর হাসপাতালের সামনে সিঁড়িতে ফ্লোরে রাত দিন এক পায়ে দাঁড়িয়েছিলাম। আমি কখন আব্বাকে এক নজর দেখার ডাক পাবো? চিকিৎসাধীন বাবাকে মৃত্যুর আগে একটিবারের জন্য তার সন্তানদের দেখার সুযোগ দেওয়া হয় না। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো ঘটনা আছে কিনা আমার জানা নেই। আগের দিন সারা রাত নির্ঘুম কাটানোর পর 14 আগস্ট ভোর হতেই আমি সিসিইউতে আবার ঢোকার চেষ্টা করলাম। দোতলায় সিসিইউর সামনে গিয়ে দেখি
50-এর অধিক পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। শুধু তাই নয়, সিসিউর প্রবেশ মুখে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এত কঠিন নিরাপত্তা বেষ্টনী কেন? এমন আগে তো কখনো হয়নি। এখন কি এমন হলো যে এত কঠোর অবস্থানে পুলিশ? আব্বার খোঁজ নেওয়ার বা আব্বার সঙ্গে দেখা করার চেষ্টা বারবার করেও ব্যর্থ হলাম। কি করব? আমার কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ল ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদের কথা। গতরাতেই শুনেছিলাম তিনি পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং আব্বা তার অধীনেই ভর্তি আছেন। দৌড়ে গেলাম মেশকাত সাহেবের রুমে, কিন্তু তাকে পেলাম না। তিনি তখনও অফিসে আসেননি। হাসপাতালে ডি ব্লকের নিচে একটি সিঁড়ি আছে, আমি সেই সিঁড়িতে গিয়ে বসে পড়লাম। ডাক্তার মেশকাত যখনই রুমে ঢুকবেন আমি যেন তাকে মিস না করি। সম্ভবত বেলা 11টার দিকে ডাক্তার মেশকাত তার অফিসে এলেন। তিনি অফিসে ঢোকার কিছু পরেই আমি তার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে গিয়ে হতবাক হয়ে গেলাম আমি। তার রুমের সামনেও অনেক পুলিশ। আমি ভেবে পেলাম না এই সাজসজ্জ রব কিসের জন্য। রুমে ঢুকতে গিয়েই পুলিশি বাধার মুখে পড়লাম। কোথায় যাব, কার কাছে যাব, কেন যাব, এমন হাজারো প্রশ্ন তাদের। আমি আমার পরিচয় দিলাম, কার কাছে যাব তাও জানালাম। তারা শুনে বলল, অপেক্ষা করুন, সাক্ষাতের অনুমতি আনতে হবে। এই বলে একজন পুলিশ সদস্য রুমের ভেতরে চলে গেল। আমি একা বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম, একজন অসুস্থ মানুষের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য ডাক্তারের অফিসে ঢুকতেও পুলিশের অনুমতি লাগবে। ডাক্তার মেশকাত তো সরকারের মন্ত্রী না, এমপিও না, কোনো সচিবও না, কিংবা ভিআইপি প্রোটোকল পাওয়ার মতো কোনো ব্যক্তিও না। তাহলে এই লোককে এত পাহারায় রাখার কারণ কি? কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে, কিন্তু ভেবে পাচ্ছিলাম না রহস্যটা কি। অনেক সময় পর একজন রুম থেকে বেরিয়ে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। আমি রুমে ঢুকে দেখি সেখানেও পুলিশে ভরা। ডাক্তার মেশকাতের সঙ্গে দুজন লোককে বসা দেখলাম। আমাকে বসতে বলার পর একজন তার পরিচয় দিলেন যে তিনি পিজি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান, আর অন্যজন গতরাতে সাংবাদিকদের ব্রিফ করা সেই ডাক্তার এস.এ. মোস্তফা জামান। আমি আব্বার শারীরিক অবস্থার কথা সরাসরি ডাক্তার মেশকাত আহমেদের কাছে জানতে চাইলাম। তিনি বললেন, স্যার আগের থেকে সুস্থ আছেন। এবার আমি বললাম, আমি আমার আব্বার সঙ্গে দেখা করতে চাই এবং তা এখনই। আমি তার মুখ থেকেই শুনতে চাই তিনি কেমন আছেন এবং কেনই বা তাকে এখানে আনা হয়েছে। এই পর্যায়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান বললেন, আমরা আপনাকে দেখা করার ব্যবস্থা করছি, আপনি বাইরে অপেক্ষা করুন। সরল বিশ্বাসে আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু না ডাক্তার মেশকাত আহমেদ আমাকে কোনো খবর দিলেন, না ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান আমাকে কোনো খবর দিলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না এখন আমার কি করণীয়। এরপর আমি আইনজীবীদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি আবেদন করলাম। প্রথম আবেদনটি হলো, আম্মা সহ আমাদের পরিবারের অন্য সব সদস্যদের আব্বার সঙ্গে হাসপাতালে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। আর দ্বিতীয় আবেদনটি হলো, বয়স ও অসুস্থতা বিবেচনায় আব্বার সার্বক্ষণিক দেখভাল ও সার্বিক সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে আমি অথবা যে কোনো একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকার অনুমতি চেয়ে আবেদন। বেলা গড়িয়ে ঘড়িতে দুপুর 1টার মতো বাজে। তখনও তাদের দুজনের কেউই আমাকে কোনো মেসেজ না দেওয়ায় আমি আবার ডাক্তার মেশকাত আহমেদের রুমে গেলাম। গিয়ে দেখি তিনি রুমে নেই, অফিস একেবারেই ফাঁকা। সেখান থেকে নেমে আমি সোজা গেলাম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমানের অফিসে। এখানে এসে রেজাউর রহমানের পাশে বসা দেখলাম ডাক্তার এস.এ. মোস্তফা জামানকে। এখানে গিয়ে রেজাউর রহমানকে পেলাম ঠিকই, কিন্তু তিনি তখন সরকারের বিভিন্ন সংস্থার সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিয়ে ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো সময় তার কোথায়। তবু আল্লাহর সাহায্যে ধৈর্য নিয়ে দাঁতে দাঁত কামড়ে বসে আছি। আব্বার কোনো খবর জানতে পারছি না, তাকে দেখতে পারছি না। এমনিতেই আমার মন খারাপ হয়ে আছে। তার মধ্যে দেখছি পরিচালক সাহেব তার রুমে থাকা লোকজনের সঙ্গে চা নাস্তা আর গল্পে সময় পার করছেন। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল আমার। ভর দুপুর বেলা, বাইরে তখন প্রচণ্ড রোদ। পরিচালকের রুম থেকে বেরিয়ে আসি এবং একা উদ্ভ্রান্তের মতো হাঁটছি। খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে।
করোনার সময়ও আমি নিয়মিত কাশিমপুর কারাগারে গিয়েছি, অসম্ভব পরিশ্রম করেছি, কিন্তু আজকের মতো এতটা অসহায় আর দুর্বল কখনোই মনে হয়নি। অজানা আতঙ্ক পেয়ে বসছিল আমাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিলাম। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাকে আশ্বস্ত করে বললেন, তুমি কোনো চিন্তা করিও না, তোমার আবেদন এখন আমার হাতে, আমি সব ব্যবস্থা করছি। তার কথায় মনটা একটু হালকা হলো। আমি সিসিইউতে ওঠার সিঁড়িতে বসে পড়লাম। ওপরে ওঠার কোনো সুযোগ নেই, কারণ গোটা সিসিইউর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর এক প্রকার ঘিরে ফেলেছে। বিকাল 5টার মতো বেজে গেল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার আবেদন মঞ্জুরের কোনো খবর তখনও এলো না। এদিকে হঠাৎ করে হাসপাতাল কম্পাউন্ডে প্রশাসনের বেশ কিছু গাড়ি ঢুকতে দেখলাম। অফিসিয়াল ড্রেসের ও সিভিল পোশাকের অনেক নতুন অফিসারকে দেখলাম। পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছিল ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকের সংখ্যা। সঙ্গে বাড়ছিল আল্লামা সাঈদীকে ভালোবাসার মানুষের সংখ্যাও। ঘড়ির কাঁটা যখন 6টা ছুঁয়ে ফেললো এবং আব্বার সঙ্গে সাক্ষাতের তখনও কোনো সুযোগ আমার পরিবারের সদস্যরা পেলাম না, তখন বুঝলাম আমাদের পরিকল্পিতভাবেই আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে শুধু মিষ্টি কথার অভিনয় করেছেন, আর আমি তার অভিনয়কে সহমর্মিতা ভেবেছিলাম। মাগরিবের পরপরই আব্বার দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের খবর শুনি লোকমুখে। পাগলের মতো ছোটাছুটি করেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খবর বের করতে পারলাম না। দায়িত্বরত প্রশাসনের লোকজনের কাছে গিয়ে বিষয়টির সত্যতা জানতে চাইলে তারা জানালেন তিনি একেবারেই স্বাভাবিক আছেন। তারা দেখে এসেই নাকি আমাকে জানাচ্ছেন, কিন্তু তাদের চোখে চোখ রেখে আমি আশ্বস্ত হতে পারলাম না। তাদের চেহারায় বা অভিব্যক্তিতে তাদের কথার সত্যতা খুঁজে পেলাম না। এরই মধ্যে হাসপাতালের পরিবেশ ভারী হতে শুরু করলো। কিছুক্ষণ পরপরই সরকার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি হাসপাতাল চত্বরে আসতে শুরু করলো। হাসপাতালের চারদিকে বিপুল সংখ্যক পুলিশের মোতায়েন করা। হাসপাতালের ডাক্তার আর প্রশাসনের লোকদের ছোটাছুটি দেখতে পেলাম। আব্বাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে নিয়ে আব্বার দুনিয়া সফর শেষ করা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কর্তব্যরত চিকিৎসকরা আব্বার চিকিৎসার বিষয়ে আমার বা আমাদের সঙ্গে একটিবারের জন্য কোনো আলোচনা করেননি। আব্বার পুরনো রোগ কিংবা চিকিৎসা সম্পর্কেও আমাদের কাছে কিছু জানতে চাননি। তারা আব্বার কি চিকিৎসা করেছেন সে সম্পর্কেও আমাদের পরিষ্কার করে কিছুই বলেননি। তারা শুরু থেকে শেষ পর্যন্ত আব্বার শারীরিক অবস্থার আপডেটও আমাদের জানাননি। সন্ধ্যার পর থেকে আব্বার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, সেই খবরটিও আমাদের জানাননি। দ্বিতীয়বার আব্বার হার্ট অ্যাটাক হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সেটিও তারা অফিসিয়ালি আমাদের কিছুই জানাননি। শেষ পর্যন্ত আব্বাকে তারা লাইফ সাপোর্টে নিয়েছেন, এ বিষয়েও আমাকে বা আমাদের অবহিত করেননি। এমনকি লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে আমাদের কাছ থেকে কোনো লিখিত বা মৌখিক অনুমতিও নেননি। শুরু থেকে শেষ পর্যন্ত আব্বার চিকিৎসা প্রক্রিয়াটি ছিল রহস্যজনক, সন্দেহজনক। হাজারো ভাবনা, অস্থিরতা আর ছোটাছুটির মধ্যেই এশার আজান হয়ে গেল। সব অস্থিরতা একদিকে রেখে মনের প্রশান্তি আর আব্বার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনায় মালিকের দরবারে সেজদা দেওয়ার জন্য ছোট ভাই নাসিব সাঈদীকে নিয়ে পিজি হাসপাতালের মসজিদের দিকে ছুটলাম। মোনাজাতরত অবস্থায় একজন পুলিশ অফিসার এসে আমাকে সালাম জানালেন। বললেন, রমনাজনের এডিসি হারুনুর রশিদ ও শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ আমার সঙ্গে কথা বলার জন্য মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন। আমি কান্না ভেজা চোখ সামলে তাদের কাছে যাওয়ার পর তারা তাদের সঙ্গে আমাকে সিসিইউতে যেতে বললেন। আমি ধরেই নিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আব্বার সঙ্গে সাক্ষাতের অনুমতি বুঝি পাওয়া গেল। দীর্ঘক্ষণের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আব্বার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। বহুল প্রতীক্ষিত ডাক আমাদের জন্য, কিন্তু ডেকে নিয়ে তারা যে সংবাদটি জানালেন সেটি বইবার মতো ক্ষমতা আমাদের ছিল না। পৃথিবী সমান ওজনের এক ভয়াবহ দুঃসংবাদ তারা দিলেন আমাদের। আমার পরম শ্রদ্ধেয় আব্বার ইন্তেকালের দুঃসংবাদ দিলেন তারা। আব্বা এ দুনিয়াতে আর নেই। মাথা ঘুরতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল, হাত পা অকেজো হয়ে যেতে লাগলো। এত ওজন, এই দুর্বিষহ সংবাদ বহন করার মতো শক্তি কি আমার আছে? চিৎকার করে বলে উঠলাম, কি বলছেন আপনারা এসব? আব্বা আব্বা বলে চিৎকার দিলাম। আমাকে একটা সেকেন্ডের জন্য আব্বা শুনতে দেখা
প্রশাসনিক লোকদের শোরগোলে আমার সেই চিৎকার হারিয়ে গেল। মুক্ত আব্বাকে দেখার স্বপ্ন আর পূরণ হলো না আমার। ভারতের পোষ্যদল আওয়ামী লীগ ও তাদের গোলাম শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে কথিত যুদ্ধাপরাধের সাজানো বিচারের নামে বিচারিক হত্যা করতে চেয়েছিল, কিন্তু তা না পেরে চিকিৎসার নামে হত্যা বা মেডিকেল কিলিংয়ের পথ বেছে নিয়েছিল। জালিম শেখ হাসিনা আর তার চিকিৎসক নামের খুনিরা যে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছে তা এখন বুঝতে পারছি। আমার দৃষ্টিতে ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদ, ডাক্তার এস.এম. মোস্তফা জামান ও মোহাম্মদ রেজাউর রহমান ক্লিনিক্যাল নেগলিজেন্সের মতো ক্ষমাহীন অপরাধজনিত কারণে আমার বাবা আল্লামা সাঈদীকে হত্যার জন্য দায়ী। একজন বাবার করুণ মৃত্যুর ঘটনা এভাবেই প্রকাশ করলেন তার সন্তান। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মন্তব্য জানাতে পারেন আমাদেরকে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।